আলফা 1, বিটা 1, বিটা 2। আলফা 1 কোথায় থাকে? ব্লাড ভেসেলসে থাকে। কি কাজ করে? ভেসোকনস্ট্রিকশন করে। সো ভেসোকনস্ট্রিকশন যদি করে তাহলে কি ইনক্রিজ করবে? কিভাবে? ইট ইনক্রিজেস দ্য সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, সো ইট উইল ইনক্রিজ দ্য ডিবিপি, ব্লাড প্রেশারটাকে বাড়াচ্ছে। ওকে, আলফা 1 আর কোথায় থাকে? মিড্রিয়াসিস করে, মিওসিস মিড্রিয়াসিস মনে পড়ছে চ্যাপ্টারটা একটুখানি? ওকে, ঠিক আছে, যেটুকু দরকার সেটুকু বলছি। বিটা 1 কোথায় থাকে? হার্টে। হার্টে কি কি করে? increases the heart rate, increases the myocardial contractility. ওকে, তার মানে হার্ট রেট বাড়াচ্ছে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়াচ্ছে, মানে কার্ডিয়াক আউটপুট বাড়াচ্ছে, স্ট্রোক ভলিউম বাড়াচ্ছে, বাট বিপি বাড়ানোর জন্য এর কোনো রোল নেই সেরকম। বিটা 1 আর একটা জায়গায় থাকে কোথায়? রেনিন বাড়ায়, রেনিন ইনক্রিজ করে, হয়ে গেল। বিটা 2, বিটা 2 কোথায় থাকে? এগেন ব্লাড ভেসেলসে থাকে। কি কাজ করে? vasodilation, তাহলে it will decrease the systemic vascular মানে রেজিস্ট্যান্স, তো ইট উইল মানে ভাস্কুলার যে ডায়ামিটারটা ওটাকে বাড়াবে, তাই না? তাহলে ব্লাড ফ্লো এটা কিন্তু ইনক্রিজ করবে, ব্লাড ফ্লো বাড়াবে, ব্লাড প্রেশার কমাবে। এটুকু বোঝা গেল। আর কোথায় থাকে? ব্রঙ্কোডায়ালেটার, এটা এটুকু আমাদের দরকার। ঠিক আছে, এবার ডোপামিন, ডোবিউটামিন, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। ডোপামিন 3টে ডোজে কাজ করে মোটামুটি, 5 মাইক্রোগ্রাম, 10 মাইক্রোগ্রাম, 15 মাইক্রোগ্রাম, 20 মাইক্রোগ্রাম, এইভাবে থাকে। 5 মাইক্রোগ্রাম অবধি ওর কাজ হচ্ছে ডোপামিন রিসেপ্টরের ওপর কাজ করা, তাহলে ইট উইল ইনক্রিজ দ্য ব্লাড ফ্লো টু দ্য রেনাল সিস্টেম, তাহলে রেনাল ব্লাড ফ্লোটা ইনক্রিজ করবে, এটা হচ্ছে 5 অবধি। 10-এ যখনই আমি চলে যাচ্ছি তখন এর কি এফেক্ট বেশি হচ্ছে? বিটা 1 এফেক্ট বেশি হচ্ছে, তাহলে ইট উইল ইনক্রিজ দ্য হার্ট রেট, ইট উইল ইনক্রিজ দ্য মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। কিন্তু যেই আমি মোর দ্যান 10-এ চলে গেলাম তখন ওর বিটা 1 আর বেশি নেই, আলফা 1 বেশি চলে আসছে, তাহলে তখনও সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স ইনক্রিজ করছে, ব্লাড প্রেশার বাড়াচ্ছে। ওকে, সো এটা গেল হচ্ছে ডোপামিন। সো ডোপামিন আমরা কখন ইউজ করছি? মেনলি ফ্লুইড রিফ্র্যাক্টরি যখন শক হচ্ছে বা হচ্ছে কোল্ড শক হচ্ছে তখন আমরা ডোপামিন ইউজ করছি, বা নিউ বর্নের ক্ষেত্রে যে শক হয় তার ফার্স্ট চয়েস হচ্ছে কিন্তু ডোপামিন। ডোপামিন 10 থেকে আমরা স্টার্ট করি, 10 মাইক্রোগ্রাম, 15 মাইক্রোগ্রাম, 20 মাইক্রোগ্রাম। সো ডোপামিন কিভাবে ভায়ালে কিভাবে আসে? এই প্রিয়াঙ্কা এলো, একটা ভায়াল দেখলে তোরা বুঝতে পারতিস। এই যে আমরা বলছি না 5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, এটা ক্যালকুলেশনটা কিভাবে করা হয়? বা 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, এই যে আমরা ফ্লুইডটা সেট করি, এই ফ্লুইডটা কিভাবে সেট করি? আসছে সবাই ধীরে ধীরে। ওকে, তো ডোপামিনে যেটা থাকে মোটামুটি 40 মিলিগ্রাম পার এমএল। যদি ডোপামিন ভায়ালটা আসে সেটা একবার দেখবি যে একটা 5 ml এর ভায়ালে কত মিলিগ্রাম রয়েছে, সেটা থেকে আমরা দেখে নিচ্ছি যে এই ভায়ালটার মধ্যে 40 মিলিগ্রাম ডোপামিন রয়েছে পার এমএল-এ। ওকে, এবার ধর আমি 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট এই হিসেবে একটা বাচ্চাকে আমি দেব, তাহলে আমরা কিভাবে দেব জিনিসটা? না 10, তার মানে 10 করে দিচ্ছি, 10, ঠিক আছে, 10 ইন্টু হচ্ছে পার কেজি পার মিনিট, তার মানে বাচ্চাটার বডি ওয়েটটা আমি বসালাম, ইন্টু হচ্ছে কি 24 ইন্টু 60, ঠিক আছে, এবার ডিভাইডেড বাই 40,000। কেন 40,000? বিকজ দ্যাট ইজ 40 মিলিগ্রামে ছিল, সেটাকে আমি মাইক্রোগ্রামে কনভার্ট করলাম। ঠিক আছে, সাপোজ ধর একটা কেউ একজন মোবাইল বার করে ক্যালকুলেশনটা কর, এখানে আমার হাতে কিছু নেই, বার কর, আচ্ছা তো মোবাইল পকেটে, বার কর, তাহলে বুঝতে পারবেন। একটা এক্সাম্পল দে, ধর 3 কেজির একটা বাচ্চা, তাকে তুই 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট করে ডোপামিন দিবি, তাহলে কিভাবে হবে ক্যালকুলেশনটা? পেডিয়াট্রিক্সে সবসময় ক্যালকুলেটারে চলবে। কত হলো তাহলে? 3 ইন্টু 10 ইন্টু 24 ইন্টু 60, মানে এটা তো আমি ওকে ওভার 24 আওয়ার্সে দিয়ে রাখবো, তাহলে সেই জন্য 24 ইন্টু 60, নিচে হচ্ছে 40,000, কারণ সেটা হচ্ছে তোর কত এমএল তুই নিবি ভায়ালটা থেকে সেটা বেরোবে, ডিভাইডেড বাই 40,000, তাহলে এটা তোর এলো মোটামুটি 1.08 ml। তাহলে এত ml অফ ডোপামিন আমি ড্র করব ভায়ালটা থেকে, তার সাথে আমি হচ্ছে 11 ml অফ নর্মাল স্যালাইন নেব, নিয়ে টোটালটাকে আমি বানাবো হচ্ছে একটা 12 ml এর সলিউশন। সো দিস 12 ml উইল গো ফর 24 আওয়ার, ঠিক আছে,
এইভাবে বানাবো যে 0.5 ml পার আওয়ারে তাহলে ফ্লুইডটা আমার সিরিঞ্জ পাম্পে আমি সেট করব। ঠিক আছে, মোটামুটি ক্যালকুলেশনটা সিরিঞ্জ পাম্প তোদের লাগবে না, ক্যালকুলেশনটা শেখালাম। কারণ হচ্ছে এরপর তোর ডোবিউটামিনেরও সেম আসবে, অ্যাড্রিনালিনেরও সেম আসবে, মিডাজোলামেরও সেম আসবে, বাট ক্যালকুলেশনটা এইভাবে হয়, যখনই এত মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিটের একটা ক্যালকুলেশন আসে, জাস্ট ভায়াল দেখবি কি হিসেবে রয়েছে, কারণ এই ভায়ালগুলো অনেক সময় চেঞ্জড আসে, কোনোটা 5 মিলিগ্রাম পার 5 ml আসছিল, কিছুদিন পর সেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়তো 1 মিলিগ্রাম পার 5 ml আসলো, এরকমও হয় অনেক সময়। তো এইটার জন্য কি হয়, যেরকম আছে আমরা সেইভাবে দেখে নেবো একবার একটা ক্যালকুলেশন শিখে গেলে। ঠিক আছে, সো এটা গেল ডোপামিন। দেন আসছে ডোবিউটামিন। তাহলে ডোবিউটামিন মেনলি কার ওপর কাজ করে, বিটা 1 ওপর কাজ করে অ্যান্ড পার্শিয়ালি বিটা 2 ওপরও কাজ করে। সো এর কোনো আলফা 1 অ্যাক্টিভিটি নেই, ভেসোকনস্ট্রিকশন নেই এর। বিটা 1 মানে ও হার্ট রেট বাড়াবে, ও কার্ডিয়াক আউটপুট বাড়াবে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়াবে, অ্যান্ড বিটা 2 ওপর কাজ করছে, সেজন্য কি হবে, একটুখানি ভেসোডাইলেটেশন হবে। সো এ কিন্তু বিপি খুব একটা ইনক্রিজ করতে পারবে না ডোবিউটামিন। নেক্সট আসছে কি অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন কার কার ওপর কাজ করবে, অ্যাড্রিনালিন কিন্তু আলফা 1 বিটা 1 বিটা 2 তিনটের ওপরেই কাজ করবে, বাট এর মেইন অ্যাকশন হচ্ছে আলফা 1 বিটা 1। সো এ কার্ডিয়াক কন্ট্রাক্টিলিটি হার্ট রেট যেমন বাড়াবে, তার সাথে আলফা 1 অ্যাক্টিভিটিটাও বেশি রয়েছে। সো সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়াবে, ব্লাড প্রেশারটাও কিন্তু অ্যাড্রিনালিন মেনটেন করবে। গেল, এবার হচ্ছে নর অ্যাড্রিনালিন। নর অ্যাড্রিনালিনের কি অ্যাকশন রয়েছে, কোন রিসেপ্টরের ওপর, মেনলি কিন্তু আলফা 1 ওপর। ঠিক আছে, তার মানে এ কী করছে, মেনলি সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা প্রচণ্ড বাড়াচ্ছে, ব্লাড প্রেশারটাকে হেল্প করবে। কিন্তু নরঅ্যাড্রিনালিন কি করছে, যেহেতু ভেসোকনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, সেজন্য পেরিফেরাল যে সার্কুলেশনটা হচ্ছে সেটা তো কম্প্রোমাইজড হবে, সেখানে তো ব্লাড ফ্লোটা কমবে। তো নরঅ্যাড্রিনালিন ইউজ করার একটা সাইড এফেক্ট হচ্ছে, যখনই আমরা কোনো একটা ইন্ডিকেশনে নরঅ্যাড পিকুতে স্টার্ট করছি, আমরা দেখছি অন্তত 6 ঘন্টা 12 ঘন্টা পরই ফার্স্ট রেনাল কম্প্রোমাইজ হচ্ছে, ইউরিয়া ক্রিয়াটিনিন বেড়ে গেল, কারণ রেনাল ব্লাড ফ্লোটা মানে পেরিফেরাল যে ব্লাড ফ্লোটা সেটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে নরঅ্যাড্রিনালিন, মানে এত ভেসোকনস্ট্রিকশন করেও বিপিটা বাড়িয়ে দিল, কিন্তু পেরিফেরাল যে সার্কুলেশন সেটা হ্যাম্পার্ড হলো। ঠিক আছে, অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন যদি আমি অনেকক্ষণ ধরে চালিয়ে রাখি তাহলে কি হবে, মেন সাইড এফেক্ট হচ্ছে ট্যাকিকার্ডিয়া। দেখি প্রচণ্ড মানে শক কারেক্টেড হয়ে গেছে, বাট প্রচণ্ড ট্যাকিকার্ডিয়া হচ্ছে, যেই আমি অ্যাড্রিনালিনটা কমাতে থাকবো তখনই দেখা যাবে যে হার্ট রেটটাও কিন্তু অনেকটা কমে গেল। সেরকম ডোপামিন, ডোপামিনও যদি আমি মোর দ্যান 48 আওয়ার্স চালিয়ে রাখি তাহলে ট্যাকিফাইলাক্সিস কিন্তু হবে। ঠিক আছে, তাহলে এবার শকগুলোকে একটুখানি মনে কর যে কোন শকে তাহলে কি আইনোট্রপ দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, তাহলে ওয়ার্ম শক যদি আমরা দেখি, ওয়ার্ম শকে কি হয়, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কি হয় ওয়ার্ম শকে, টক্সিন, সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স কমে যায়, ভেসোডাইলেটেশন হয়, মায়োকার্ডিয়াল অক্সিজেন যে ডিমান্ডটা সেটা বাড়ে, কারণ কার্ডিয়াক টক্সিসিটি হয়, কার্ডিয়াক মাসেলের ওপরেও টক্সিসিটি হয়। তাহলে এখানে যদি আমার ব্লাড প্রেশার কম থাকে তাহলে আমার ফার্স্ট চয়েসই হবে কি, নর অ্যাড্রিনালিন। ব্লাড প্রেশার নর্মাল বা কম থাকলে সেটার ফার্স্ট চয়েস হচ্ছে আমরা নর অ্যাড্রিনালিন দিয়ে স্টার্ট করব, অথবা আমরা প্রচণ্ড ফ্লুইড রিসাসিটেশন অ্যান্ড ডোপামিন দিয়েও কিন্তু আমরা এখানে স্টার্ট করতে পারি। আর কোল্ড শকে কি করব, কোল্ড শকে দুটো চয়েস, আইদার ডোবিউটামিন নয়তো হচ্ছে অ্যাড্রিনালিন। যদি ব্লাড প্রেশার নর্মাল থাকে ডোবিউটামিন, বিকজ ডোবিউটামিন উইল নট ইনক্রিজ দ্য ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার যদি কম থাকে দেন হচ্ছে অ্যাড্রিনালিন, কারণ অ্যাড্রিনালিন কিন্তু ব্লাড প্রেশারটাও বাড়াবে। ঠিক আছে, সো ওটা গেলে অ্যাড্রিনালিন অ্যান্ড ডোবিউটামিনের কম্বিনেশন। ওয়ার্ম শকে হচ্ছে নর অ্যাড্রিনালিন, তার সাথে পরে আমি মিলনিনোন বা এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, আর কার্ডিওজেনিক শকে না, ডোবিউটামিন। কার্ডিওজেনিক শকে যদি ব্লাড প্রেশার নর্মাল থাকে তাহলে আমি প্রথমে ডোবিউটামিন দিয়েই হচ্ছে স্টার্ট করব, আর যদি ব্লাড প্রেশার কম থাকে তাহলে আমি অ্যাড্রিনালিন দিয়ে স্টার্ট করব। ঠিক আছে, ডোবিউটামিন ফর কার্ডিওজেনিক শক, এটা মাথায় রাখবি, ডোবিউটামিন ফর কার্ডিওজেনিক শক। ঠিক আছে, আর অ্যানাফাইল্যাকটিক শক এখানে কিন্তু আমরা অ্যাড্রিনালিনই ইউজ করব। ঠিক আছে, মানে সেটা ব্লাড প্রেশার কম থাকুক বা ব্লাড প্রেশার নর্মাল থাকুক, আমরা অ্যাড্রিনালিন দিয়ে স্টার্ট করব। আর নিউবর্নের ক্ষেত্রে একদমই আলাদা, নিউবর্নের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট চয়েস হচ্ছে ডোপামিন, দেন ডোবিউটামিন, দেন অ্যাড্রিনালিন। ঠিক আছে, এখানে বোধহয় এসেছে কিছু, ডোবিউটামিন এসেছে, অ্যাডিনোসিন কে চেয়েছে, ডোপামিন, এই দেখ এটা হাতে নিয়ে সবাই দেখে নিয়ে যে 40 মিলিগ্রাম, যেটা 40,000 বলছিলাম। আর ডোবিউটামিন আর একজন দেখ 1 ml কি রয়েছে,
ঠিক আছে। এবার ডোবিউটামিন কিভাবে আমরা ডোজটা দেবো, ডোবিউটামিনেরও কিন্তু সেম 10 মাইক্রোগ্রাম, 15 মাইক্রোগ্রাম, 20 মাইক্রোগ্রাম, সেম ক্যালকুলেশন যাবে। শুধু ডোপামিন আমি 40,000 দিয়ে ডিভাইড করছিলাম, এটাকে 50,000 দিয়ে ডিভাইড করবো। কেন সেটা দেখে নে, ভায়ালটাতে কি রয়েছে, কত এমএল এ কত মিলিগ্রাম রয়েছে। ঠিক আছে। এবার অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিনের আমরা প্যালসে কত ডোজ পড়েছিলাম যখন হার্ট রেট লেস দেন 60 হচ্ছিল, একটা ইন্ট্রাট্র্যাকিয়ালের একটা ডোজ ছিল আর ইন্ট্রাভেনাস আর ইন্ট্রাঅসিয়াসের একটা ডোজ ছিল। সেটা কত ছিল, সেই 1:10,000 যেটা পড়িয়েছিলাম। যে অ্যাড্রিনালিনটা, এখানে একটা অ্যাড্রিনালিন দেয়নি, অ্যাড্রিনালিনটা কত থাকে, 1:1000 ইজ দ্য র অ্যাড্রিনালিন, সেটাকে আমাদের বানাতে হয় 1:10,000। সেখান থেকে আমি 0.1 ml পার কেজি নেব ফর ইন্ট্রাভেনাস অর ইন্ট্রাঅসিয়াস ডোজ। যখন আমি নিচ্ছি মানে ইটি টিউব দিয়ে দিচ্ছি আর কি, তখন কিন্তু আমি 1:1000-এর 0. আমি যেটা করবো, হ্যাঁ 0.1 ml তখন নেব যখন আমি ইন্ট্রাট্র্যাকিয়াল ডোজটা দিচ্ছি, তখন আমি কিন্তু 1:1000টা দিচ্ছি। আর যখন ইন্ট্রাভেনাস আর ইন্ট্রাঅসিয়াস দিচ্ছি তখন হচ্ছে আমি 1:10,000-এর একটা বানিয়ে নিচ্ছি। এই জন্য সিস্টাররা সবসময় দেখবি সকালবেলা একটা বানিয়ে রাখে, এই যে একটা অ্যাড্রিনালিন বানানো রইলো, একটা ডোপামিন বানানো রইলো, একটা ডোবিউটামিন বানানো রইলো। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন কোথায় কোথায় ইউজ করা হয়, অ্যাট্রোপিন তোরা পড়েছিস, ফার্মা থেকে পড়েছিস, ওপি পয়জনিং এ ইউজ করা হয়। মানে এটা কি কম্পিটিটিভ অ্যান্টাগনিস্ট অফ অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিন কি হয় ওপি পয়জনিং এ, অ্যাসিটাইলকোলিন এস্টারিজের মতো দেখতে পয়জনগুলো আসে, তো আইদার রিভার্সিবল অর ইরিভার্সিবল ভাবে বাইন্ড করে। তো যাই হোক, মেনলি কি হচ্ছে না, মাস্কারিনিক আমাদের জিনিসগুলো বেড়ে বেড়ে যাচ্ছে, প্রচুর মানে প্রফিউজ সোয়েটিং হচ্ছে, সিক্রেশনস বাড়ছে, সেই জন্য অ্যাট্রোপিনাইজেশন করা হয়। 0.05 মিলিগ্রাম পার কেজি অ্যাট্রোপিন এভরি 3 to 5 মিনিটস আমি দিতে থাকবো, যতক্ষণ না অ্যাট্রোপিনাইজেশন হচ্ছে। কখন বুঝবো অ্যাট্রোপিনাইজেশন হচ্ছে, ড্রাই হয়ে যাবে, হট হয়ে যাবে, সিক্রেশনসগুলো শুকিয়ে যাবে, ডাইলেটেশন অফ দ্য পিউপল হবে, তখন অ্যাট্রোপিনাইজেশন। আরেকটা অ্যাট্রোপিন ইউজ করা হয় কোথায় বলতো, স্নেক বাইট, নিউরোটক্সিক স্নেক বাইটে অ্যাট্রোপিন আর নিওস্টিগমিনের একটা কম্বিনেশন পরপর আমরা ইউজ করতে থাকি। আর একটা অ্যাট্রোপিন কোথায় ইউজ হয় খুব কমনলি, অ্যাডাল্টে ইউজ করে থাকবি ব্র্যাডিকার্ডিয়া যখন হয়, সেটাও কিন্তু অ্যাট্রোপিন বাড়ায়। অ্যাট্রোপিন বোধহয় এখানে আমি ছিল। আচ্ছা, অ্যাড্রিনালিন যখন আমরা ইনফিউশন চালাবো তখন কিন্তু 0.1 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, দেন আমি সেটাকে ইনক্রিজ করতে পারি 0.2, 0.3-তে। সব হিসেবগুলো কিন্তু একই রকম হবে, যেমন ডোপামিনের হলো ডোবিউটামিন, যে এত মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, এটাকে আমি কিভাবে চালাবো। ঠিক আছে। অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন সেম, ওইটা যাবে। আচ্ছা, আর হচ্ছে তোর অ্যাট্রোপিন হলো, আর এটা আছে হাইড্রোকর্টিসন। হাইড্রোকর্টিসন কোথায় কোথায় ইউজ হবে বল, দিস তো অ্যানাফাইল্যাক্সিসে ইউজ হয় তো হাইড্রোকর্টিসন। ওইগুলো তো না, কমনলি বল কিসে, শকে ইউজ হয়, ক্যাটাকোলামাইন রেজিস্ট্যান্ট শকে তখন হাইড্রোকর্ট ইউজ হয়। আর কোথায় ইউজ হয়, অ্যাজমাতে, স্ট্যাটাস অ্যাজমাটিকাসে ইউজ হয়। 10 মিলিগ্রাম পার কেজি একটা স্ট্যাট দিয়ে তারপর 5 মিলিগ্রাম পার কেজি কিউডিএস করে দেওয়া থাকে হাইড্রোকর্টিসন। আর একটা যেটা হয় সেটা হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে, যখন হচ্ছে একটা রিফ্র্যাক্টরি হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তখন আমরা হাইড্রোকট দিয়ে রাখি, মানে জিআইআর বাড়াতে বাড়াতে যাচ্ছি আমরা, কোনোটাতেই কাজ হচ্ছে না, তখন হাইড্রোকট 48 আওয়ার্সের জন্য ইউজ করা হয়। ঠিক আছে। ওকে, তাহলে হাইড্রোকর্টিসনও কিন্তু একটা এমার্জেন্সি ড্রাগ। আর এখানে কি দিয়েছে, মিডাজোলাম। মিডাজোলাম ইনফিউশন বা মিডাজোলাম স্ট্যাট আমরা সিডেশনের জন্য ইউজ করি। আর একটা কিসের জন্য ইউজ করি, সিজারের জন্য, অ্যান্ড স্ট্যাটাস এপিলেপটিকাসের জন্য আমরা আর মিডাজোলাম ইনফিউশনও কিন্তু ওই সেম, ওই এত মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট করে কিন্তু বাড়ানো আমাদের, 0.1 to 0.4 পার কেজি পার মিনিট করে, সেম আমরা একটা দিয়ে স্টার্ট করব, দেন আস্তে আস্তে সেটাকে আমরা ইনক্রিজ করতে থাকবো। এটা হচ্ছে মিডাজোলাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শকটা মোটামুটি ক্লিয়ার তো, আইনোট্রপিক এজেন্টগুলো ওটাই কিন্তু মেন তোদের লাগবে আর কি, শকটা।
আর কি পড়বি, আর অ্যান্টি এপিলেপটিক এজেন্টগুলো জানিস, এগুলো এমার্জেন্সি ড্রাগ বলা যায় না, বাট জেনে রাখা ভালো, যেগুলো ফেনিটোয়েন, ফেনেবারবিটন, মিডাজোলাম, লোরাজিপাম, ভ্যালপ্রোয়েট, লিভেটিডাসিটাম, এগুলো আমরা একটা করে লোডিং ডোজে দিই, অ্যান্ড দেন তারপরে হচ্ছে একটা করে মেনটেনেন্স ডোজ হিসেবে 12 ঘন্টা পর থেকে দেওয়া থাকে। এবার যে ড্রাগের যেরকম সেরকম দেওয়া থাকে, ঠিক আছে। আচ্ছা, আর সেরকম এমার্জেন্সি ড্রাগ কিছু নেই। এরা কিন্তু অ্যাড্রিনালিন দেয়নি আমাকে, হ্যাঁ, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, ডেক্সামেথাজোন একটা দিয়েছে। ডেক্সামেথাজোন অনেক জায়গাতে ইউজ করা হয়, তার মধ্যে একটা বলছি, সেটা হলো মেনিনজাইটিসে। মেনিনজাইটিসে যখন আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করিনি, ফার্স্ট 48 আওয়ার্সে ইউজ করা হয় ডেক্সামেথাজোন। ডেক্সামেথাজোনের আর একটা রোল আছে, রেজড আইসিটিতেও ইউজ করা হয় ডেক্সামেথাজোন। রেজড আইসিটিতে, রেজড আইসিটিতে নরঅ্যাড ইউজ করা যেতে পারে, বিকজ নরঅ্যাড কী করবে, ম্যাপটা মেনটেন করবে। ম্যাপটা মেনটেন করে কি হয়, ক্রেনিয়াল প্রেশারটা মেনটেন করতে হেল্প করে, যাতে ব্রেনের পারফিউশনটা মেনটেন হয়, সেখানে কিন্তু নরঅ্যাড ইউজ করা যেতে পারে রেজড আইসিটিতে।